স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ঈদ ও নববর্ষের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের স্রোত, সড়ক, রেল ও নৌপথে নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি। জলদস্যুদের থেকে মুক্ত এমভি আবদুল্লাহ দুবাইয়ের বন্দরে পৌঁছাবে ২২ এপ্রিল, জানালো জাহাজ কর্তৃপক্ষ। আইএমএফের প্রস্তাবিত করমুক্ত আয়ের সীমা বাস্তবসম্মত নয়, মত বিশেষজ্ঞদের। বোঝা বাড়বে মধ্যবিত্তদের ওপর। চাঁদপুরে পূবালী ব্যাংকের ২ গ্রাহকের ২.৫ কোটি টাকা নিয়ে শাখা ব্যবস্থাপক লাপাত্তা, তদন্ত করছে পুলিশ। এবং পাল্টা হামলা চালালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় আক্রমণের হুঁশিয়ারি ইরানের। পাল্টা হামলায় যাবে না ওয়াশিংটন। এবারে পুরো খবর। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের স্রোত। বাসের পাশাপাশি রেল এবং নৌ পথেও রাজধানীতে আসছেন যাত্রীরা। ভোগান্তিমুক্ত যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, তবে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সোমবার সকালেই কমলাপুর রেল স্টেশনের একে একে পৌঁছায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রেন। আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফেরার তৃপ্তি সবার চোখে মুখে। পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় নির্বিঘ্ন যাত্রাও স্বস্তি দিয়েছে যাত্রীদের। ঈদটা খুব ভালো কেটেছে, আবহাওয়াও ভালো ছিল। যাবার সময় জার্নিতেও আমরা খুব স্বস্তিতে গিয়েছি। আবার এখন চিটাগং থেকে ফিরেছি, যথাসময়ে ট্রেন এসেছে। কোনো সমস্যা আমরা ফেস করি নাই। আমরা ব্যক্তিগতভাবে আমাদের ভ্রমণ নির্বিঘ্ন ছিল, আলহামদুলিল্লাহ। আসার পথে এবার কোনো ভোগান্তি হয় না এবং ট্রেনের শিডিউলও বিপর্যয় হয় না। যথাসময় ট্রেন ছাড়ছে, যথাসময় এসে পৌঁছাইছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে যাত্রী নামাতে দেখা গেছে দূরপাল্লার বাসগুলোকে। পথে যানজটের ভোগান্তি না থাকায় স্বস্তি নিয়েই ঢাকায় ফিরেছেন যাত্রীরা। গ্রামের মায়া ছেড়ে আসলাম, এখন নিজের গন্তব্যে পৌঁছাতে হবে। মোটামুটি আসার পথে ভালোই ছিল, খুব একটা জ্যাম ছিল না। কষ্টটা কম হয়েছে, মানে যাতায়াতের কষ্টটা, বাট এমনি ওভারঅল সব ঠিক আছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই নৌপথে কমেছে যাত্রী, তবে সোমবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঈদের ছুটি কাটিয়ে ফেরা মানুষের সমাগম। বাড়ি ভালো মতো ঈদ কাটে আসছি বাবা মার সাথে। আজকে আমাদের অফিস খোলা, তাই আজকে আমরা জয়েন করব। আমাদের যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, সিট পেয়েছি। আসার সময় সিট পেয়েছি, আমাদের যাওয়া আসা কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতে এবার রাজধানী ছেড়েছেন প্রায় ১.৫ কোটি মানুষ। তাদের ফেরায় আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে নগরী। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, তবে সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। যাত্রীরা বলছেন দীর্ঘ ছুটির পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও পোশাক কারখানা বন্ধ থাকায় চাপ কম। এদিকে কোথাও কোথাও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা 5 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস। বিভিন্ন গন্তব্য থেকে তাই রাতের বেলা রাজধানীমুখী বাস বেশি ছাড়ায় ভোরের দিকে সড়কে যানবাহন সংখ্যা কিছুটা বাড়ে। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রাত্রী মোড় এলাকায় দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। তবে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ে ভোগান্তি জানান যাত্রীরা। এখনো ক্লিয়ারই, বেশি জ্যাম পাইনি আমি। মোটামুটি যাত্রী এখন আসতেছে, আল্লাহ দিলে হয়তো আজকে কালকের ভিতরে একটু যাত্রী চাপ আরো বাড়বে। এদিকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে মানুষ। সংশ্লিষ্টরা বলছেন সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনও ঈদের ছুটি শেষ না হয় চাপ তেমন বাড়েনি। চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও, তবে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। টাঙ্গাইলে বাস টার্মিনালগুলোতে চাপ বাড়ায় ভাড়া বাড়ানোর অভিযোগ অনেক যাত্রীর। ভাড়া 400 টাকার জায়গায় 500, এটা তো অনৈতিক, কিন্তু আমরা পাবলিক, আমাদের কিছু করার নাই। ঈদ উপলক্ষে ঢাকা থেকে গাড়ি খালি আসে, সেই উপলক্ষে টাঙ্গাইল থেকে ভাড়া 500 টাকা। এই ভাড়া 7 দিন থাকবে। নৌপথেও বাড়ি ফিরছে মানুষ। কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে রাত থেকে বেড়েছে ভিড়। এদিকে ভোরের দিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে যানবাহনের চাপ কিছুটা থাকলেও সকালের দিকে তা কমে যায়।
পর্যাপ্ত লঞ্চ আছে, যদি যাত্রীর চাপ বৃদ্ধি পায় আমাদের বড় বড় লঞ্চ হাতে আছে, আমরা স্পেশাল দিয়েও আমরা যাত্রীরা পার করতে পারবো। অতিরিক্ত চাপ নেই রেল স্টেশনগুলোতেও। নির্দিষ্ট গন্তব্যে ভোগান্তি ছাড়াই পৌঁছানোর স্বস্তিতে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ এবং পহেলা বৈশাখের 5 দিন ছুটি শেষে সরকারি অফিস খুলেছে সোমবার। প্রথম দিন ঢিলেঢালাভাবে চলে কার্যক্রম, অনেকেই ছুটি কাটিয়ে এখনও যোগ দেননি কাজে। এদিকে সদরঘাটের দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্নে হয়েছে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। ঈদ পরবর্তী প্রথম দিনের অফিস সচিবালয় সহ সরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল কম। ঈদের আমেজেই কেটেছে প্রথম কর্মদিবস। অনেকে ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন, তাই আগামী সপ্তাহের আগে পুরোপুরি কর্মচঞ্চল হয়ে উঠছে না অফিসগুলো। বাড়িতে উৎসব করছেন, বাড়িতে নববর্ষ উদযাপন করেছেন তারা। আমি আশা করছি যে এ সপ্তাহটা এভাবে ঢিলে ঢালা যাবে, আগামী সপ্তাহ থেকে পুরোদমে সব আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে। এবার ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। এদিকে সদরঘাটে 2 লঞ্চের প্রতিযোগিতার কারণে রশি ছিঁড়ে 5 যাত্রী প্রাণ হারান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা জানান। যে জাহাজ দুটি যুক্ত, আপনারা জানেন যে কিছু কিছু মানে ওদের জাহাজের সঙ্গে যা যুক্ত ছিল চালকটা অনেকে কিন্তু পালিয়ে গেছে, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এটা মামলা হয়েছে, এটা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে BIWT এর একজন পরিচালক রফিকুল ইসলামকে মানে আহ্বায়ক করে। এদিকে ঈদের ছুটিতে রোগীরা ঠিকমতো সেবা পেয়েছেন, হাসপাতালের কার্যক্রমও ভালোভাবে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমি ঈদের আগের দিন যে কটা হাসপাতালে গেছি আমি কাউকে বলিনি, এবং তারা আমি আসছি পরে দৌড়ে দৌড়ে সব বিভিন্ন জায়গার থেকে আমি কিন্তু ডাক্তার পেয়েছি, সিনিয়রদেরকে পেয়েছি, সবাইকে পাবো। সুতরাং আমি আশা করি আমি বাংলাদেশের সব জায়গায় একইভাবে ঈদ উদযাপনের সময় এবং নববর্ষের এই বিশাল ছুটিতে হাসপাতালের কার্যক্রম সব ভালোভাবে চলছে। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী সপ্তাহে। এরপর থেকেই রাজধানী স্বাভাবিক চেহারায় ফিরে আসবে বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলদস্যুদের থেকে মুক্ত MV আবদুল্লাহ 22 এপ্রিল দুবাইয়ের আল হারমিয়া বন্দরে পৌঁছাবে। বিকেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। পরে সেখানে 55,000 মেট্রিক টন কয়লা খালাস হওয়ার কথা। MV আবদুল্লাহ কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটি যুদ্ধসাজে দুবাইয়ের পথে রয়েছে। আর্মগার্ড পাহারা দেওয়ার পাশাপাশি ধারালো কাঁটাতারের ব্লেডযুক্ত বেড়া দিয়ে জাহাজটিকে করা হয়েছে সুরক্ষিত। নৌযানটি আবারও যেন জলদস্যুর কবলে না পড়ে সেজন্য রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির নৌবাহিনীর কড়া পাহারা। জাহাজের ফার্স্ট ক্যাপ্টেন আব্দুর রশিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, ইতালীয় নৌবাহিনী জাহাজটিকে দুবাই পর্যন্ত পৌঁছে দেবে। এছাড়া জাহাজে খাদ্যের কোনো সংকট নেই, সব নাবিকই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। গেল 12 মার্চ মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা MV আবদুল্লাহকে ছিনতাই করে। জিম্মি দশা থেকে অন্তত 3 মাসের আগে মুক্ত হতে পারবে না বলে ধারণা করেছিলেন MV আবদুল্লাহর 23 নাবিক, কিন্তু মাত্র 32 দিনের মধ্যেই মুক্ত হওয়াতে বিস্মিত এবং উৎফুল্ল নাবিকরা সন্তুষ্টি জানাচ্ছেন সংশ্লিষ্টদের। শিপিং মালিকরা বলছেন, আগের অভিজ্ঞতায় তৃতীয় পক্ষ ছাড়া জলদস্যুদের সাথে সরাসরি যোগাযোগ করার সময় কম লেগেছে। 12 মার্চ ভারত মহাসাগরে জাহাজ MV আবদুল্লাহকে ছিনতাইয়ের পর নাবিকদের জিম্মি করে ফেলে সোমালীয় জলদস্যুরা। এরপর থেকেই নাবিকরা সংশয়ে ছিল সুস্থভাবে ফেরা নিয়ে, এমনকি মুক্ত হলেও তা হতে পারে দীর্ঘ সময় পর। সেভাবেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখছিলেন তারা। সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে অনেক জাহাজকে মুক্ত হতে সময় লেগেছে বছরের বেশি। সে সময় নাবিকদের সহ্য করতে হয় অবর্ণনীয় নির্যাতন, কিন্তু MV আবদুল্লাহ মাত্র 32 দিনেই মুক্ত হওয়ায় বিস্মিত হয়েছেন জিম্মি নাবিকরা। আমরা 2 থেকে 3 মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তবে মাত্র 33 দিনের মাথায় মুক্ত হতে পারবো এটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা একেবারে শান্ত ছিলাম যে উনি আছে
মানে কোম্পানিতে যে সিইও সাহেব আছে মেহেরগঞ্জ সাহেব, হি ইজ আ স্মার্ট গাই, হি ক্যান হ্যান্ডেল স্মুথলি, দ্যাটস হোয়াই আই এম কিপ কোয়াইট। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল দ্রুত নাবিকদের অক্ষতভাবে উদ্ধার করা। 10 বছর আগে জাহানমনির উদ্ধার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন তারা। এবং এই সমস্ত ক্রাইসিসে আমরা সব একসাথে থাকি। 13 বছর আগেও ছিলাম, আজকেও আছি। তো এখানে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ বলে কিচ্ছু নাই, একদম মানুষের ভুল ধারণা। মুক্ত নাবিকরা এখন রয়েছেন দুবাইয়ের পথে। সেখানে বেশিরভাগ নাবিক নেমে দেশে ফিরলেও কয়েকজন নাবিক থেকে যাবেন জাহাজে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। উচ্চবিত্তদের নয় বরং মধ্যবিত্ত ও চাকরিজীবীদের ওপরে করের বোঝা বাড়বে আইএমএফের প্রস্তাবে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি ও ক্রয় ক্ষমতার বিচারে আইএমএফ প্রস্তাবিত করমুক্ত আয়ের সীমা বাস্তবসম্মত নয়। ব্যক্তি আয়করের সর্বোচ্চ হারও বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা পুরুষদের জন্য 3.5 লাখ টাকা, নারী ও প্রবীণদের জন্য 4 লাখ। চাকরিজীবীদের বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা বাবদ পাওয়া 4.5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। সঞ্চয়পত্র সহ এনবিআর নির্ধারিত নানা খাতে বিনিয়োগে মোট আয়ের 0.03% পর্যন্ত কর রেয়াত মেলে। আইএমএফ জানিয়েছে এভাবে আয়করের হিসাব করা যুক্তিসঙ্গত নয়। নানা রকম ছাড় ও রেয়াতের কারণে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ে, কর ফাঁকির সুযোগ তৈরি হয়। করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণ করে সব ধরনের রেয়াত ও অব্যাহতি বাতিল করতে এনবিআরকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। গবেষণা সংস্থা সিপিডি বলছে অব্যাহতি ও রেয়াত বাতিল করলে করমুক্ত আয়ের সীমা আরও বাড়াতে হবে, না হলে চাপে পড়বেন কম আয়ের মানুষ। যদিও আইএমএফের সাবেক এই কর্মকর্তার মত ভিন্ন। অলরেডি 3.5 কিন্তু বেশি, আমরা সেটাকে 5-এ নিয়ে যাচ্ছি। তারপরে কমপ্লেন করার কিছু নাই, সরকারকে তো পয়সা তো কিছু দিতে হবে। সবাই যদি এক্সাম্পট ক্যাটাগরিতে থেকে যায়, সবাই যদি বেতন ট্যাক্সের বাইরে থেকে যায়, তাহলে করদাতা কে হবে? যারা স্বল্প আয়ের আছেন এবং ওই 1.5 লাখ টাকা বাড়লেও তাদের উপরে ট্যাক্সের চাপটা বাড়বে যদি অন্যগুলোকে নেওয়া হয়। একটা হিসাব করে আমরা কিন্তু তখন তাহলে ট্যাক্স ফ্রি যে ট্যাক্স এক্সেম্পটেড যে ইনকামটা আছে সেটাকে আরেকটু আমরা বাড়াতে পারি। বর্তমানে করমুক্ত আয় সীমার পর 1 লাখ টাকায় কর 5%, পরের 3 লাখে কর 10%। আইএমএফের প্রস্তাব করমুক্ত সীমার পর 3 লাখ টাকা পর্যন্ত কর হবে 10%, অর্থাৎ 5%-এর স্তর থাকবে না। যদিও ধনীদের আয়ে অর্থাৎ সর্বোচ্চ কর হার বাড়ানোর প্রস্তাব করেনি আইএমএফ, যা বর্তমানে 25%। বন্টনের ন্যায্যতাও নিশ্চিত করতে চাই। তাহলে তো আমাদেরকে যারা নাকি বেশি আয়ের মানুষ তাদেরকে আমাদের এই ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন আইএমএফের এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশেই চলছে তাপপ্রবাহ। আগামী 3 দিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। ঝাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল, তাই দেশের প্রায় সবখানে এখন তাপপ্রবাহ বিরাজ করছে। তীব্র গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তাপমাত্রা খুবই বেশি, কারণ হচ্ছে যে কি মানে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। ভাড়া টাড়া কম, বেশি 1-2 ঘন্টা থেকে বেশি আছে। এর হইতে গাড়ি লোক পাচ্ছেনি, যেগুলি আসছে সব উল কাজ যাইছে, আমরা বসতি খালি বসে আছি। আবহাওয়া অফিস বলছে রংপুর, নীলফামারী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। কোনো কোনো জেলায় তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রির উপরে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা আশা করছি যে হয়তো বা ময়মনসিং ডিভিশন এবং রংপুরের অন্যান্য জায়গায় হয়তো বা সেটা বিস্তৃতি লাভ করতে পারে। এছাড়া অন্যান্য 6টা ডিভিশনই সবগুলো জেলাতেই আমাদের তাপপ্রবাহ বিদ্যমান আছে এখন। আর আগামী 1 থেকে 2 দিন বা 3 দিন আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাত যদি হয়েও সেটা খুব সামান্য পরিমাণ। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আজকে নেই, তাই কালকে আমাদের বৃষ্টির সম্ভাবনা এটা সামান্য, সেটা হলো আমাদের রংপুর এবং ময়মনসিংহ ডিভিশনের একটু অংশে, বিশেষ করে নর্দার্ন পার্টের দিকে।
সিলেট ময়মনসিংহ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা খুবই সামান্য পরিমাণ। আর অন্যান্য কোনো জেলা বা ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে কয়েকজন গ্রাহকের 5 কোটির বেশি টাকা নিয়ে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় আলাদা অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তরা জানান, ঈদের আগে পূবালী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আকবর হোসেন লিটন 1,76 লাখ টাকা এবং মোহাম্মদ মারুফ 75 লাখ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। ঈদের পর টাকা উঠাতে গিয়ে তারা দেখেন অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজের চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিয়ে যান আরও 2,48,84,000 টাকা। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আর নতুন বাজার শাখার বর্তমান ব্যবস্থাপক জানিয়েছেন, অভ্যন্তরীণ কোনো অনিয়ম হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শ্রীকান্ত নন্দী গত 4 এপ্রিল সব শেষ অফিস করেন। আমার জানা মতে আরো কিছু গ্রাহকের টাকা সে আত্মসাৎ করে সে পালিয়ে গেছে। তো এই ব্যাপারে ব্যাংক একটা মিসিং ডায়েরি করছে। পূবালী ব্যাংকের ম্যানেজার জনাব শ্রীকান্ত নন্দী গত 4 তারিখ থেকে মিসিং। এই বিষয়ে একটা 5 তারিখে মিসিং ডায়েরি হয়েছে আমাদের থানায়। তো সেই ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলছি অফিসার, সেই ব্যাপারে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আসছি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে দেশের সবচেয়ে বড় ফিশ মিউজিয়াম। সাগর কিংবা নদীর তলদেশের বৈচিত্র্যময় বিভিন্ন মাছ ও প্রাণী রাখা হয়েছে এই সংগ্রহশালায়, যার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা তো বটেই, পানির নিচে নানা কিছু নিয়ে জানতে পারছেন সাধারণ মানুষও। জাদুঘরে ঢুকতেই মনে হবে মাটির উপর যেন এক মাছের রাজ্য। ছোট বড় কাঁচের পাত্রে বিশেষ রাসায়নিকে ডুবিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের নানা জাতের মাছ। আছে আফ্রিকার ভয়ঙ্কর পিরানহা, বিলুপ্তপ্রায় গজার, লাক্কা, সুরমা, কোরাল, রুই, কাতলা, মৃগেল, ইলিশ সহ ছোট বড় অসংখ্য মাছ। এছাড়া আছে বৃহদাকার কাছিম, হাঙ্গর, গুইসাপ সহ নানা জলজ এবং উভচর প্রাণীর মমি। এই সংগ্রহশালা দেখতে এসে মুগ্ধ দর্শকরা। শুধু যে সাধারণ লোকজনই এসব দেখে মুগ্ধ তা নয়, এই বিষয়ক শিক্ষার্থীদের গবেষণার জন্য এক নতুন ক্ষেত্র এই সংগ্রহশালা। এই প্রথম চট্টগ্রাম ভেটেরিনারি রিসার্চ ইউনিভার্সিটিতে এসে এই সমুদ্রের তলদেশে যে বিভিন্ন প্রজাতির মাছ থাকে, এই জিনিসগুলো আমরা আজকে বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম। ডিরেক্ট মেরিন ফিশারি যা অনেকগুলো স্পিসিস এখানে দেখতে পাচ্ছি, এগুলো প্রিজার্ভ করা আছে ফরমালিনে, অনেক দিন প্রিজার্ভ থাকে। এগুলার পাফার ফিশ রয়েছে যেগুলো আমরা কখনো সচক্ষে দেখিনি, এগুলো এখানে প্রিজার্ভ অবস্থায় দেখে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2014 সাল থেকে মৎস্যবিজ্ঞান অনুষদ মিঠা এবং লোনা পানির মাছ ও প্রাণী সংগ্রহ শুরু করে। পরে 2017 সালে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 250 আমাদের মেরিন ফিশ আছে এবং আমাদের প্রায় 150 আমাদের ফ্রেশ ওয়াটার ফিশ এখানে আছে। বডির যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সরাসরি তারা দেখতে পারে, তাদের গবেষণায় সহযোগিতায় পড়াশোনায় এটা এই মিউজিয়াম খুবই উপকারে আসে। সংগ্রহশালাটিতে মিঠা পানির 200 প্রজাতির এবং 150 প্রজাতির সামুদ্রিক মাছও প্রাণী রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।